পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 43। ড্রাইভিং সিটে বসা বর্ণ, ব্যাকে কোন সিট অবশিষ্ট নেই। নুরা, তুহফা, ফাহা, রুস্মিতা একসাথে, রাজবীর, অভ্র একদম শেষের সারিতে। তাদের সাথে মাহির যোগ দেয় আরেকটু পর। বাড়ির কর্তাকর্ত্রীরা যার পরানেই বিস্মিত হয়েছিল বর্ণ ভাই বোনদের নিজ খেয়ালে কোথাও নিয়ে যাচ্ছে দেখে। হানিফা বেগম তো দিনের বেলায় চাঁদ দেখার মতো গদগদ হয়ে আর্জি করে ফেলেন তাকে সাথে নেওয়া যাবে কিনা। বৃদ্ধাকে যা বলার অভ্র বলেছে। দাদু দাঁতের মাঝে বেশ কিছুক্ষণ এই নিয়ে সাপে নেউলে একটা মুখযুদ্ধ লেগেছিল। থেমেছে বর্ণর কঠোর গলার বদৌলতে। ফ্রন্ট ব্যতীত সুখ বসার আর কোনো জায়গা পেল না। গেলে বর্ণর পাশে বসেই যেতে হবে। এতেও নির্ঘাত আশফিয়ান বর্ণর ষড়যন্ত্র রয়েছে। খানিক আগে তোফার অভ্রকে কিছু একটা বলতেই দলবল নিয়ে সিট দখল করে নিয়েছে সুখকে রেখে। সে চেয়েছিল তোহফা কিংবা মাহিরকে সামনে বসাতে, কিন্তু তারা নাকচ করে দেয়। এরপর সুখ উল্টো বাড়ি মুখে কদম রাখে। তবে হলো না তোহফার কথায়। তুই না গেলে আমরাও যাচ্ছি না। তবে আর কেউ যাবে না মানে? আমার ইনসাল্ট করা। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে সকলেই জানিস নিশ্চয়। বর্ণর নির্লিপ্ত স্বর। অগত্যা সুখ ফ্রন্ট সিটেই বসলো চুপচাপ। রুবায়েত মেয়েকে ছাড়তে চাইছিলেন না। ভদ্রমহিলাকে বর্ণ কি মন্ত্র পড়িয়েছে যেন রাজি করে নিল শেষমেশ। তামির সাহেব মাইক্রোর পেছনে আতি বেগম আসলামকে পাঠালেন। বর্ণ দ্বিমত পোষণ করল না, হাসলো কেবল রহস্যময়। জেলা শহর ছড়িয়ে অনেক দূরে প্রায় 1.5 ঘন্টা জার্নির পর অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। সারা পথ জানালার বাইরে নজর স্থির রেখেছে সুখ। ঘাড় বাঁকিয়ে তো দূর, আর চোখে অবধি ডানে তাকায়নি। এটা অবশ্য বর্ণের মানে এবং মনে দুটোই প্রশংসনীয় রকমের লাগলেও দাঁত চেপে সহ্য করে নিল। কিছুদিনের ব্যবধানে বর্ণর ভাইয়ের প্রতি সকল মুগ্ধতা শেষ। মানবতার খাতিরেও চাওয়ার প্রয়োজন বোধ মনে করেনি ছলনাময়ীটা। গাড়ি থেকে নামতে গেলে ওড়নায় টান পড়ল সুখের। নিষ্প্রভ চোখে পিছু ঘুরে দেখল বর্ণর ঘড়িতে আটকে আছে গোনা। চোখ তুলে চায় সুখ। বর্ণর ধ্যান এদিকে নেই তখন। ঠোঁটে ডান হাতের তর্জনী ঠেসে দৃষ্টি নিবদ্ধ রেখেছে বিপরীতে। ওড়না টেনে ছাড়ানোর চেষ্টা করলে এবার আসে না। এমনভাবে ঘড়িতে আটকে আছে যেন খুব নিপুণ হাতে ব্যবস্থা করা হয়েছে যাতে সহজেই না ছুটে যায়। বর্ণ বেখেয়ালে তাকানোর মতো ফিরল হঠাৎ করে। সুখে ভ্রু কুচকে বিরক্তি মিশিয়ে চেয়ে থাকতে দেখে নিজের হাত দেখল, ঠোঁট গোল করে বিস্ময় নিয়ে। অতপর হাতখানা নিঃশব্দে এগিয়ে দেয়। নিজেই ছাড়িয়ে নে। গাড়ি থেকে নেমে অন্যেরা সুখের অপেক্ষায়। বর্ণ বলল গম্ভীর কণ্ঠে, মাহির ওদের নিয়ে এগিয়ে যা, ফুল আসছে। জবাবদিহিতা চাওয়ার সাধ্য নেই কারো। তারা ধীর পায়ে চলল সামনে। যতই এগিয়ে যাচ্ছে ততই অবাক হচ্ছিল প্রত্যেকে। প্রকাণ্ড এই স্থানে মেলার আয়োজন হয়েছে বোধহয়। মানুষের ঢল নেমেছে। কোনো বাচ্চা ভুলক্রমে হাতের মুঠো থেকে গলে গেলে খুঁজে পাওয়া দুষ্কর হবে। খানিক অন্তর অন্তর জায়গা জুড়ে কত রং বেরঙের আয়োজন। কেউ ঘোড়ায় চড়ছে, প্রশিক্ষণপ্রাপ্ত নিরুত্তাপ হাতিও চোখে পড়ে। ফেরি লাইট, আর্টিফিশিয়াল ফুলে বেলুনে সাজানো প্রবেশপথ। রাতের বেলা প্রতিটি দৃশ্য আরও মনোরঞ্জন হতো। আরও এমন চমকপ্রদ দৃশ্য হতো। পায়ের নিচে ঝরঝরে বালির মোটা স্তর। প্রতিটি কদমে মনে হয় সমুদ্রের তীর। আশ্চর্য! ওড়না ঘড়ির উপরিভাগের নিজ দেশের এক পাশ থেকে গলে ওপাশ, এরপর আরও প্যাচ। বুঝতে বাকি নেই মানুষটা ইচ্ছে করেই এমনটা করেছে। সুখের চোখ মুখের কুচকানো ভাব গভীর হচ্ছে। তিতি বিরক্ত মুখে মাথা তুলল। কাত হয়ে সিটে মাথা এলিয়ে বেশরমের মতো একদৃষ্টে চেয়ে আছে বর্ণ। চাহনির মুগ্ধতা বলে দিচ্ছে সুখের কপালে পড়া প্রতিটি ভাঁজ, ঠোঁটের নড়চড়, চোখের দৃঢ়তা, সব কিছু সূক্ষ্ম নেত্রে পরখ করছে। মেয়েটা চোখ তুলতেই বর্ণ হাসল ঠোঁট এক পেশে। এখন ভয় লাগছে না আমাকে? কিছু সেকেন্ডের জন্য সুখ হচ্চকিত হয়েছিল বোধ করি। এরপর জবাব না দিয়ে মুখটা গম্ভীর করে ডোরের হাতলে হাত দিল। ওড়না ছাড়িয়ে নিয়েছে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পুনরায় হাতের কবজিতে টান লাগায়। বর্ণ সন্তপনে সুখের হাতের কবজিতে ওড়না পেঁচিয়ে অপর হাতটাও জোর করে বেঁধে নিল। সুখ প্রতিক্রিয়া দেখানোর আগেই, সবার সাথেই তুই স্বাভাবিক, অথচ আমাকে দেখলেই ভয় সেটিয়ে যাস। ওয়া, আমাকে এড়িয়ে যেতে ইচ্ছে করেই ছলনা। হোয়াটস ইউর প্রবলেম? এখন আর ভালোবাসিস না? রাগত চেহারায় হাতের বাঁধন ছাড়াতে সুখ ছটফটায়। জোর হাত বাঁধায় অবশিষ্ট ওড়না বর্ণের হাতের মুঠোয়। হ্যাচকা টান দিয়ে দুজনের মুখোমুখি হইল। বর্ণ পুনরায় বলে, কি জানতে চাইছি? কথা কানে যায়নি? জবাব দে। সুখ বিনিময়ে হাত ছাড়াতে বৃথা চেষ্টায় নিয়োজিত। তবে কঠোর দৃষ্টি বর্ণের চোখের দিকে। ঠোঁটে বল, আমি বুঝে নেব। তাও কিছু বলল না সুখ।
বর্ণ আরও কিছুটা কাছে টেনে নিল তাকে। এবারে ঠোঁট নেড়ে কিছু বলল বোধহয়। বর্ণ নির্বাক দৃষ্টি মেলে অল্পক্ষণ চেয়ে জানতে চাইল, ইউ হেট মি? এই পর্যায়ে এসে সে স্তম্ভিত হলো। আই হেট ইউ বাক্যটি বর্ণ লিপ রিডিং করেছে। কিভাবে? আজ অবধি স্বয়ং আম্মু আব্বুর মধ্যেও কেউ যা পারেনি তা। বর্ণ বুঝলো তার মনোভাব, জবাব দিল না, চোখে চোখ রেখে বলল, কিন্তু তোর চোখ বলছে অন্য কথা। ওটা কৃতজ্ঞতা? নোপ, আরও কিছু আছে। বাকিটা কেবল সহানুভূতি। শব্দ দুটোর ব্যবহারে সুখের ঠোঁট নেড়ে উঠতেই বর্ণ চোখ সরিয়ে হাসলো অদ্ভুত ভঙ্গিমায়। পুনরায় চট করে সুখের দিকে চেয়ে বলল, সহানুভূতি? আমার জন্য? এটা তো সবলরা দুর্বলদের জন্য দেখায়। কোনো অংশে তুই আমাকে দুর্বলদের তালিকায় ফেলছিস বোবা ফুল। সুখ কিছু বলে না, হাত মুচড়ানো শুরু করে ফের। বাঁধন ছেড়ে দেওয়ার আগে বর্ণ আরও একবার তাকে নিকটে নিয়ে একটা হেঁচকা টানে। বলল শীতল স্বরে, তাহলে মেনে নিয়েছিস এতদিন ইচ্ছে করেই আমাকে ইগনোর করা হয়েছে? বর্ণর অধৈর্যরা তখন সুখের গাল ছুঁই ছুঁই। ঠিক তখনই বিস্ফোরণময় একটা কণ্ঠ ভেসে আসে। বর্ণ, তুমি সুখকে কিসি দিচ্ছিলে? উভয়ে হুটহাট পিছু ঘাড় বাঁকালো। ব্যাক সিট থেকে ফ্রন্ট সিটের মাঝের অংশে মুখে উকি দিয়ে নুরা গালে হাত ঠেসে ভাবুক হয়ে দাঁড়িয়ে। মেলায় যে যার মতো অথচ দলবদ্ধ হয়ে ঘুরে ফিরল বেশ অনেক মেলায় যে যার মতো অথচ দলবদ্ধ হয়ে ঘুরে ফিরল বেশ আনন্দ সমেত। অনেক কিছু কিনেছেও। সকলের আড়ালে তোহফাকে একজোড়া পায়েল কিনে দিয়েছে মাহির। তোহফা নিজেও জানে না তা। রুস্মিতা খুশিতে গদগদ। কি কিনেছে বেহিসেবি। বর্ণ ওসবে পা রাখবে না বলে প্রথমে গাড়ি থেকে নামেইনি। পরক্ষণে নুরা আর শোককে সাথে করে ভেতরে প্রবেশ করে। বাকিরা সে সময় কোথায় কোথায় ছিল কে জানে। নুরা একগাদা জিনিস নিল পছন্দসই। সুখ নেয়নি কিছুই। ফেরার সময় সুখ আগে ভাগে ব্যাক সিটে বসেছে। কারো কথা কানে তুলেনি। মাহির ড্রাইভ করেছে তখন। বর্ণ ফ্রন্ট সিটে। ড্রয়িং রুম পার করে রুমের উদ্দেশ্যে পা চালানোর ফাঁকে ঘাড় বাঁকিয়ে চায় বর্ণ। সুখের সামনে বসে ভিডিও কলে কথা বলছে নুরা। ওপাশের জনকে বর্ণ ভালো মতোই চেনে। ডক্টর মেহরাব মেলায় কি কি করেছে, কোন রেস্টুরেন্টে লাঞ্চ করেছে, কি কি কিনেছে সব পই পই করে হিসেব দিচ্ছে মেহরাবকে নোরা। আবারও দুঃখ প্রকাশ করছে। জানো বাড়ি, আমি আরও কিছুক্ষণ ওখানে কাটাতে চেয়েছিলাম, কিন্তু বর্ণ দেয়নি। সুখ নাছরবান্দা। ফিরে যাব কখন, চলে যাব আমি বলতে বলতে। তোমার সুখ পাখির ফিলিং কেমন? আজ খুব এনজয় করেছি নিশ্চয়ই? মেহরাব জানতে চায় মুচকি হেসে। ক্যামেরার অল্প একটু সুখের হাস্যহীন মুখোশটি চোখে পড়ে। সেদিকেই তার দৃষ্টি। বর্ণ আর দাঁড়ায়নি। দাঁতে দাঁত নিষ্পেষিত করে গটগট পায়ে হেঁটে প্রস্থান করে। এই ডক্টরের প্রতি কোনো কারণে সে বিশেষ কৃতজ্ঞ। নয়তো রাত 12 ঘটিকায় ইভেন্ট থেকে ফিরেছিল বর্ণ। বাইকে আছে, সাথে সিয়াম। কানে ব্লুটুথ উভয়ের, অর্থাৎ কাছাকাছি দূরত্বে এক বা একাধিকের সাথে কন্ট্যাক্টে আছে। হঠাৎই থামলো বর্ণ। চতুর ক্ষুরধার চাহনিতে আর চোখে আশেপাশে পর্যবেক্ষণ করে ইচ্ছে করেই চেনা পরিচিত জনমানবহীন রাস্তা ধরল। চলতে চলতে আকস্মাৎ থেমে যেতে হয় তাদের বাধ্যতামূলক। দুজনেই আলাদা আলাদা বাইকে। আরও 4টি বাইক সামনে থেকে পথ রোধ করে চতুর্দিকে তাদের ঘিরে ধরে। মোট 12 জন বাইকার। ঝটপট একজন এগিয়ে এলো পিস্তল তাক করে। বর্ণের মুখোমুখি। অনর গলায় কিছু বাক্যগুচ্ছ আওড়ালো। রকস্টার, কই মাছের যান। দুবার জমের বাড়ি থেকে কায়দায় নিজে তো বেঁচে ফিরেছিস। আমার লোকদেরও কিসব খাইয়ে পড়িয়ে আমারই সামনে সুসাইড করতে বাধ্য করেছিস। এত পাওয়ারফুল তুই, সামান্য সঙ্গীত শিল্পী হয়ে। শুনলাম তোর সোহাগী বোবা বোনটাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ছ্যা, কোথায় ভাবলাম ওই নির্জন জায়গাতে গলে পচে মরবে। তখন বুঝতি কলিজায় হাত দিলে কেমন লাগে। কিন্তু মিশমি শালি নিজের স্বার্থ হাসিল করতে তোকে পিরিত দেখিয়ে ব্ল্যাকমেল করতে গেল। আজ কিভাবে বাঁচবি রে রকেস্টার? কোনো প্রবাদ যেন বলিস তুই। পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে। আজ পাখা চিরতরে ছেটে দেওয়া হবে তোর। কুচকুচে আধার অম্বর, ফাঁকা নির্জন রাস্তায় নিয়ন আলো, জলে নিভু নিভু। মুখোশের পরিধানে লোকটা বলল পরপর, কথাগুলো আমাদের বস পক্ষ থেকে ছিল রকেস্টার। ইউ আর আউট টুডে। বর্ণ খালি হাত। নিজেকে প্রোটেক্ট করার কোনো অস্ত্র নেই, অন্তত এতগুলো পিস্তলের সামনে। তারা ভেবে নিল রকেস্টার এভাবে হেরে যাওয়া বিড়ালের মতো বশ্যতা স্বীকার করে ভয়ার্ত গলায় ক্ষমা চেয়ে নেবে, জীবন ভিক্ষা চাইবে। অথচ বর্ণ চোখে গগলস ঠিক করে বাইক ছেড়ে নেমে এলো। স্যারেন্ডার করার ভঙ্গিমায় ধীরে ধীরে 1 পা 2 পা এগিয়ে রিভলভারের সামনে থামলো। অতঃপর মুজেল হাতে চেপে স্বেচ্ছায় কপাল বরাবর ঠেকিয়ে সিংহের মতো শির উঁচু করে সগর্বে শীতল গলায় বলল স্বল্প ভাষায়, শুট মি।
পরিস্থিতি স্তব্ধ হলো কিয়ৎক্ষণ। সিয়াম পাশে এসে দাঁড়ালো বুকে হাত চেপে। লোকগুলো অবাক হলো বইকি। অল্পক্ষণ পর অবাক নির্বাক ছাপিয়ে বলল অদৃশ্য হুমকি স্বরূপ, আড়িতেরি করার আগ পর্যন্ত তোকে মারতে নিষেধ আছে। বসের জলজ্যান্ত লাগবে তোকে। তবে এর আগে যদি কোনো গেম খেলেছিস। বর্ণ বোধ হয় তখন নির্লিপ্ত গলায় ঠোঁট নাড়িয়ে গুনছিল 1 2 3। মুহূর্তেই 12 থেকে 7 জনের বাহু বরাবর নির্ভুল নিশানায় অদূর থেকে টাসার ছেড়ে 4-8 ইঞ্চি লম্বায় 2টি করে 14টি ডার্ট বেরিয়ে আসে বুলেটের মতো। সেকেন্ডের ব্যবধানে 7 জনই কম্পিত শরীরে ভারসাম্য হারিয়ে হড়হড় করে পিছঢালা রাস্তায় লুটিয়ে পড়ে। রক্ত বের হচ্ছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে না কেউ, অর্থাৎ মরেনি, কেবল সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে। ট্রেসার এমন একটি ডিভাইস যা প্রোজেস্টাইল শুট করে, যেটা শরীরে বিদ্ধ হয়ে বৈদ্যুতিক শক দেয়, যার ফলে মানুষ অজ্ঞান হয়ে যায়। সেই 7 জন লুটিয়ে পড়েছে, তাদের হাতে ছিল পিস্তল, বাকিদের হাতায় ধারালো চাকু। বর্ণর দিকে পিস্তল তাক করে রাখা লোকটা বিস্ময় স্তম্ভিত হলো, হাত গুটিয়ে নিল মনের অজান্তে। ফ্যাল ফ্যাল চোখে গ্যাংয়ের অধিকাংশ লুটিয়ে পড়া লোকগুলোর দিকে তাকায়। তাদের ধারণা ওরা মৃত্যুবরণ করে নিয়েছে। ততক্ষণে রাস্তার সামনে পিষে দুপাশ থেকেই মিষ্টির লোভে মাটিতে পড়ে থাকা চিনতে পিঁপড়া হামলে পড়ার ন্যায় অগণিত বাইক ছুটে এসে বৃত্তাকার রূপ ধারণ করে। আনুমানিক বাইকার 50-এর কাছাকাছি হবে। তাদের ফাঁক গলে একটা বিড়ালও গলতে পারবে কিনা সন্দেহ। অনুগত্য করার মতো প্রতিটি বাইকারের মুখ ফুটে বেরিয়ে আসে চিফ। বর্ণ গা ঝেড়ে নিঃশব্দে বাঁকা হেসে লুটিয়ে পড়া দেহদের দিকে তাকিয়ে বলল, মরেনি, বাস অজ্ঞান হয়েছে। কি হলো, শুট কর। পিস্তল হাতে থাকা লোকটা পুনরায় বর্ণর কপালে পিস্তল ঠেকিয়ে হতবুদ্ধির মতো থমথমে মুখে ক্ষিপ্র অথচ অস্থির হয়ে চাপা উত্তেজনা ঢেলে বলল, তোকে সশরীরে নিতে না পারলে শুট করতে অর্ডার আছে রকেস্টার। জীবন বাজি রেখে এই কাজে নেমেছি, আজ তোকে উপরে পাঠিয়েই মরবো।